ঘন কুয়াশা ও দিনের তাপমাত্রা কমে যাওয়ায় বেড়েছে শীতের তীব্রতা। উত্তর পশ্চিম থেকে আসা কুয়াশা ছেয়ে আছে রাজধানী সহ উত্তর ও মধ্যাঞ্চলে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস, এমন পরিস্থিতি থাকতে পারে আরও কয়েকদিন। তবে এ মাসে মাঝারি থেকে তীব্র একাধিক শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে সারা দেশে। বৃহস্পতিবার সকাল থেকে দেখা গেছে কুয়াশার দাপট। ভর দুপুরে তাপমাত্রার পারদ উঠানামা করছে 14 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এতে বিপাকে পড়েছে নিম্ন আয়ের কর্মজীবীরা। তাই শীতের প্রকোপ থেকে বাঁচতে আগুন জ্বালিয়ে উষ্ণ হবার আয়োজন নগরবাসীর। ঢাকার শীতের তীব্রতা দেখে মনে হচ্ছে যে হয়তো ঢাকার পার্শ্ববর্তী বিভাগের থেকে ঢাকার মধ্যে বেশি শীতটা আছে এখন। প্রথমে তো বোঝা যায় নাই, কালকে থেকে যে মোটা সোয়েটার পরা লাগতেছে। এর আগ পর্যন্ত তো মোটামুটি হালকা পাতলা আরামে ছিলাম। রিক্সা চালাতে সমস্যা, ঠান্ডার সমস্যা হইতেছে। হ্যাঁ, এই জন্য মাথা মুখে ঢেকে আসছি। আবহাওয়া অধিদপ্তর বলছে, শীত মৌসুমের শুরুতে ডিসেম্বরে তাপমাত্রা খুব একটা কমেনি, ছিল না ঘন কুয়াশাও। গত মাসের 3টি লঘুচাপের প্রভাবে এমন হয়েছে। তারা বলছে, বছরের সবচেয়ে শীতল মাস জানুয়ারি। তাই এই সময় কুয়াশার চাদরে ছেয়ে গেছে রংপুর, সিলেট, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, নোয়াখালী পর্যন্ত, যা আরও কয়েকদিন স্থায়ী হতে পারে। তবে এই মাসে 2-3টি শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে। ফগি কন্ডিশন, তারপরে আমরা হিউজ ডাস্ট পার্টিকেল আছে, এই কারণে আমরা সানশাইন আরও কম থাকবে। অটোমেটিক্যালি এই বছরও জানুয়ারিতে দিনের তাপমাত্রা অনেক কম থাকার সম্ভাবনা রয়েছে। 6-7 তারিখের পরে প্রথমে মৃদু থেকে মাঝারি কোল্ড ওয়েভ আসবে, তারপরের স্পেলে আবার একটু তাপমাত্রা বাড়বে। সেকেন্ড উইক বা থার্ড উইকে যায় অনেক জায়গায় তাপমাত্রা মৃদু থেকে মাঝারি, এমনকি কিছু কিছু জায়গায় তীব্র কোল্ড ওয়েভ আসার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদী পূর্বাভাস বলছে, 15 জানুয়ারির পর দক্ষিণ বঙ্গোপসাগরে 2টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার একটি রূপ নিতে পারে নিম্নচাপে। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলে নামছে তাপমাত্রার পারদ। কুয়াশার চাদরে ঢাকা রাস্তাঘাট ও মাঠ প্রান্তর। হিমেল হাওয়ার কারণে বেশি অনুভূত হচ্ছে শীত। কুয়াশায় ব্যাহত হচ্ছে যান চলাচল। সকাল 9টায় সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায় রেকর্ড করা হয়েছে 9.8 ডিগ্রি সেলসিয়াস। চুয়াডাঙ্গার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। উত্তরের হিমেল বাতাসের কারণে ঠান্ডা জেঁকে বসেছে। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছে না কেউই। মেহেরপুরে একদিনের ব্যবধানে কমেছে 2 ডিগ্রি তাপমাত্রা। এতে ভোগান্তি বেড়েছে শ্রমজীবী ও ছিন্নমূল মানুষের। হাত পা চোখ টাটি দিয়েছে, আর এর সাথে বাতাস হয়েছে, বুঝলে, খুব শীত। প্যাসেঞ্জার উঠছে না, এত পরিমাণ ঠান্ডা। পঞ্চগড়ে শৈত্যপ্রবাহ না থাকলেও কুয়াশা ও ঠান্ডা বাতাসে হাড় কাঁপানো শীত অনুভূত হচ্ছে। কৃষিকাজ ব্যাহত হওয়ার পাশাপাশি রোজগার কমেছে শ্রমজীবী মানুষের। যে কনকনে শীতে বাতাস বইতেছে, তবুও আমাদের পঞ্চগড় থেকে তেঁতুলিয়া আমাদের কাজে চাপে আমাকে যেতে হচ্ছে। কিন্তু আমি তবুও হাত মোজা পরে আছি, কিন্তু সাধারণ পাবলিক কি করবে? দিনাজপুরে গত 3 দিন ধরে দেখা মিলছে না সূর্যের। ঘন কুয়াশায় দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। একই অবস্থা রংপুর, ঠাকুরগাঁও ও নীলফামারীতেও। শীতের তীব্রতা বাড়ায় বিপাকে খেটে খাওয়া মানুষ। এখন শীত কয়েকদিন ধরে খুব বেশি, এমন শীত মানুষ আগুন ছাড়া বাঁচতে পারে না। প্রচুর ঠান্ডা, ঠাকুরগাঁও ঘর থেকে বাইর হওয়া যায় না। রাত থেকে এখন পর্যন্ত মনে করেন আপনার কুয়াশা দিয়ে ঢাকানো, কিছুই দেখা যাচ্ছে না। মেঘলা আকাশ ও ঘন কুয়াশায় শীতের তীব্রতা বেড়েছে বরিশালেও। দুপুর পর্যন্ত দেখা মিলছে না সূর্যের। দিনের তাপমাত্রা আরও কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেশজুড়ে শেখ মুজিবুর রহমানের মুরাল ও ভাস্কর্য তৈরি করে সরকারি টাকা অপচয়ের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন, দুদক। এছাড়া মুজিব কিল্লা নির্মাণ করে 2000 কোটি টাকা তছরূপের অনুসন্ধানও করবে সংস্থাটি। বৃহস্পতিবার কমিশন বৈঠকে এসব সিদ্ধান্ত হয়। 5ই আগস্ট সরকার পতনের পর সারা দেশে স্থাপিত শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ও মুরাল ভেঙে ফেলে বিক্ষুব্ধ ছাত্র জনতা। জন্মশতবার্ষিকী উপলক্ষে শেখ মুজিবুর রহমানের 1201টি ভাস্কর্য ও মুরাল স্থাপন করে আওয়ামী লীগ সরকার। আর সব মিলিয়ে 15 বছরে 10,000-এর বেশি মুরাল ভাস্কর্য স্থাপন করা হয়। এইসব স্থাপনা নির্মাণে কত টাকা অপচয় হয়েছে তা অনুসন্ধানে মাঠে নেমেছে দুদক। দেশ জুড়ে বঙ্গবন্ধুর অপ্রয়োজনীয় ভাস্কর্য মুরাল সরকারি অর্থ অপচয় এবং তছরূপের মাধ্যমে 1000 কোটি টাকা ব্যয়ে নির্মাণের অভিযোগের প্রেক্ষিতে এই কমিশন কর্তৃক এই বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
2018 সাল থেকে 2024 সাল পর্যন্ত 2000 কোটি টাকায় 16 জেলায় 550টি মুজিব কেল্লা নির্মাণ করা হয়। বিপুল টাকা খরচ করে মানহীন সামগ্রী দিয়ে নির্মিত এসব কেল্লা এরই মধ্যে ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। মুজিব কিল্লা নির্মাণ, সংস্কার উন্নয়ন প্রকল্প পরিচালক, সংশ্লিষ্ট ঠিকাদার অন্যান্যের বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকা তছরূপ, অতিরিক্ত বিল দেয়া সহ বিভিন্ন অনিয়মের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য, মুরাল বা কেল্লা নির্মাণ করে অর্থ আত্মসাৎকারীদের সবাইকে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিতের কথা জানিয়েছে দুদক। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রেস্তোরাঁয় খেতে, পোশাক কিনতে কিংবা বিমান ভ্রমণে বাড়তি খরচ করতে হবে ভোক্তাদের। এসব পণ্য ও পরিষেবার ওপর কর বাড়ানোর পরিকল্পনা নিয়েছে সরকার। সংশ্লিষ্টরা বলছেন, এনবিআর-এর ভ্যাট বাড়ানোয় মূল্যস্ফীতি বাড়তে পারে, চাপে পড়বেন উদ্যোক্তা ও ক্রেতারা। তবে অর্থ উপদেষ্টার দাবি, অত্যাবশ্যকীয় পণ্যে শুল্ক তুলে নেওয়ায় জিনিসপত্রের দামে প্রভাব পড়বে না। চড়া নিত্যপণ্যের বাজারে ক্রমে ভারী হচ্ছে খরচের বোঝা। এবার ভালো রেস্তোরাঁয় খেতে, কেনাকাটা কিংবা ঘুরতেও বাড়তি টাকা গুনতে হবে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সুপারিশে রেস্তোরাঁয় ভ্যাট 5% থেকে 15% করার পরিকল্পনা নিয়েছে এনবিআর। নন এসি হোটেলের ভ্যাট 7.5% থেকে বাড়িয়ে দ্বিগুণ করা হচ্ছে। ব্র্যান্ডের পোশাক, মিষ্টির দোকানেও গুনতে হবে 15% কর, যা আগে ছিল 7.5%। ফলে ভোক্তাদের পাশাপাশি চাপ বাড়বে ব্যবসায়ীদেরও। ডিটারজেন্ট, সাবান, তামাক আমদানিতেও সম্পূরক শুল্ক বাড়ানোর সুপারিশ করা হয়েছে। বিমানের টিকিট, ড্রাইভিং লাইসেন্স করতেও ব্যয় বাড়বে। জিনিসপত্রের দাম বৃদ্ধি পাশাপাশি যদি এই ভ্যাটের আর একটা বোঝা চাপিয়ে দেওয়া হয়, আমার মনে হয় বর্তমান সরকারের জন্য এটা একটা অনেক বড় চ্যালেঞ্জ। রাজস্ব আদায় কম হয়েছে, প্রবলেম আছে। আপনি রাজস্ব আদায়ের ক্ষেত্র বাড়ান, যারা ভ্যাট দিচ্ছে না, স্ট্রিট ফুড, ছোট ছোট ব্যবসায়ী, কেউ ভ্যাটের আওতার মধ্যে নাই। আমরা যারা কমপ্লায়েন্স মেনে ব্যবসা করছি, আমাদের উপর সমস্ত খরচ। এই ব্যাপার কতদিন চলবে? ব্যবসা কি কর্পোরেটদের হাতে তুলে দিবে সব? তবে অর্থ উপদেষ্টার দাবি, আইএমএফ-এর প্রস্তাবে নয়, রাজস্ব বাড়াতেই কর বাড়ানো হচ্ছে। এতে নিত্যপণ্যের দাম বাড়বে না। এই সমস্ত আর্গুমেন্ট ঠিক এসে টেকে না। আমি তো বলছি না ভাতের রেস্টুরেন্ট অন্য রেস্টুরেন্টে যাবে, আর থ্রেশহোল্ড আছে যার টার্নওভার 50 লাখ টাকার উপরে, তারাই খালি এটার মধ্যে আসবে, আর অন্য কোনো ব্যবসাতে এটার মধ্যে আসছে না। অর্থনীতিবিদেরা বলছেন, সরকার কর বাড়ালেও রাজস্ব আদায় প্রক্রিয়া স্বচ্ছ হতে হবে। উচ্চ মূল্যস্ফীতির এ সময়ে সাধারণ মানুষ যাতে বেশি ক্ষতিগ্রস্ত না হয় সেদিকেও নজর দিতে হবে। সব রেস্টুরেন্টে কিন্তু ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস নাই। যদি ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস থাকে, অটোমেশনের আওতায় যদি না আনে, তাহলে এইটা সরকারের একচেকারে এই টাকাগুলো পৌঁছবে কিনা সেটা নিয়ে অনেক সময় কিন্তু প্রশ্ন থাকে, যে জনগণ ভ্যাট দিচ্ছে কিন্তু সেই ভ্যাটটা সরকারি কোষাগারে যাচ্ছে কিনা, সেটাও কিন্তু প্যারালালি কাজ করতে হবে। আগামী কয়েকদিনের মধ্যে 43 ধরনের পণ্য ও সেবায় 15% ভ্যাট আরোপের প্রজ্ঞাপন জারি হবে বলে জানিয়েছে এনবিআর। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর বিএসএমএমইউতে চিকিৎসাধীন গণ অভ্যুত্থানে আহতরা উন্নত চিকিৎসার দাবিতে বিএসএমএমইউ এর পরিচালকের কক্ষে তালা দিয়ে আন্দোলন করছেন। রোগীর সাথে দুর্ব্যবহারের অভিযোগে পরিচালকের পদত্যাগ দাবি করেছেন তারা। এ বিষয়ে আরও তথ্য জানাতে এই মুহূর্তে রাজধানীর শাহবাগ থেকে যোগ দিয়েছেন সহকর্মী মোহাম্মদ ওমর ফারুক। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। ওমর ফারুক, এ বিষয়ে সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? সেখানকার পরিস্থিতি কেমন? দেখুন, ঠিক সন্ধ্যা 6:45-টার দিকে শাহবাগের যে সড়ক রয়েছে সেই সড়কে যারা এই বিএমএসইউতে ভর্তি রয়েছেন, গণঅভ্যুত্থানে আহত, তারা সেখানে ভালো চিকিৎসা পাচ্ছেন না এবং সেখানে দুর্ব্যবহার করছে এমন অভিযোগে তারা সেখানে সড়ক তারা অবরোধ করেছিলেন। সে সময় কিন্তু যানজট তৈরি হয়েছিল। এরপর থেকে কিন্তু যে সমন্বয়ক সার্জিস তিনি এসেছিলেন, আসার পর তাদের কিন্তু বলেছেন যে পরিচালক বা হাসপাতাল কর্তৃপক্ষ কেউ যদি কোনো ধরনের খারাপ ব্যবহার করে থাকে বা এই ধরনের কোনো সম্পৃক্ততা পায়, তাহলে কিন্তু তাদেরকে পদত্যাগ করতে বাধ্য করবেন বা অথবা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। এরপরেও কিন্তু যারা এই আহত অবস্থায় এখানে ভর্তি রয়েছেন, বেশ কিছু জন আমরা কথা বলেছিলাম, তারা যে বিষয়টি বলছেন, তারা কিন্তু তারা বলছেন যে পরিচালক যতক্ষণ না পর্যন্ত পদত্যাগ করবেন তারা আন্দোলন করবেন। আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, আমি একটু আগে পরিচালকের কক্ষে কিন্তু এই আন্দোলনকারী যারা রয়েছেন তারা কিন্তু সেখানে তালা দিয়েছেন এবং আমরা একটু আগে দেখেছি এবং তারা বলছিলেন যে এই তালা যতক্ষণ না পর্যন্ত এই পদত্যাগ না করবেন
পরিচালক ততক্ষণ পর্যন্ত কিন্তু তালা ঝুলবে এবং এই তালা কিন্তু লাগানো রয়েছে। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে এই তালাটা কিন্তু 10 মিনিট আগেই লাগিয়েছেন এবং আমরা যদি একটু দেখাই যে এই যে তালা এবং এই তালাটি কিন্তু যারা আহতরা তারা লাগিয়েছেন, শুধু একটাই অভিযোগ, মূল অভিযোগটি হচ্ছে তাদেরকে নিয়মিত খাবার দাবার দিচ্ছেন না, তাদের সাথে দুর্ব্যবহার করছেন এবং সঠিক যে চিকিৎসা সেটিও তারা পাচ্ছেন না। এবং একটু আগে তারা এই পরিচালকের কক্ষের সামনে এসে আন্দোলন করেছেন, নানান সময় তাকে পদত্যাগ করার জন্য বলেছেন, কিন্তু তিনি আসলে এখান থেকে বের হয়ে গিয়েছেন এবং বের হয়ে যাওয়ার পরে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে তালাটি লাগিয়েছে এবং তারা বলছেন যে এই তালা যতক্ষণ না পর্যন্ত সে পদত্যাগ না করবে ততক্ষণ এই তালা ঝুলবে। তবে সার্জিস আলম সন্ধ্যায় তাদেরকে এখানে এসেছিলেন, এসে কিন্তু তারা যে বিষয়টি বলেছেন যে তাদেরকে আশ্বাস দিয়েছেন যদি পরিচালক বা অন্যান্যরা যদি তাদের চিকিৎসা ক্ষেত্রে কোনো দুর্ব্যবহার করে থাকে বা চিকিৎসা সে বিষয়ে তারা ব্যবস্থা নেবেন। ওমর ফারুক, একটি বিষয় জানতে চাই, আমরা তো আন্দোলনকারীদের যে দাবি বা তাদের বক্তব্য সেটি জানছিলাম, আসলে হাসপাতাল কর্তৃপক্ষের কি বক্তব্য? তারা আহতরা যে ধরনের অভিযোগ করছেন তার প্রেক্ষিতে হাসপাতাল কর্তৃপক্ষ কি ধরনের ব্যাখ্যা দিচ্ছে? দেখুন, হাসপাতাল কর্তৃপক্ষের কোনো পক্ষই আমাদের সঙ্গে কোনোভাবে যোগাযোগ করেনি। আমরা তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম, তিনি আসলে কথা বলেননি। একটু আগে যে পরিচালক তিনি কিন্তু গাড়ি দিয়ে আমাদের সামনে চলে গিয়েছেন এবং তিনি আমাদের সাথে কোনোভাবেই কথা বলেননি এবং তাদের সাথে আমরা যোগাযোগ করে কোনো বক্তব্য পাইনি। তবে যারা আহত তারা কিন্তু বারবারই বলছিলেন তারা শুধু আজকেই নয়, বেশ কিছুদিন ধরে তাদের সাথে দুর্ব্যবহার করছেন এবং তারা কোনো সময় প্রেসক্রিপশন নিয়ে গেলে তাদেরকে আসলে তাদের সেভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে না। তাছাড়া তাদের খাবার দাবারের ক্ষেত্রেও তাদের কৃপণতা করছে বলে জানিয়েছে এবং তারা যদি খাবার চান কোনো কোনো ক্ষেত্রে তাদেরকে সেই পরিমাণে খাবার দিচ্ছেন এবং এই খাবার ভাগ করে দিচ্ছেন বলে যারা আহত তারা বলছেন। এবং তারা বলছিলেন যে পরিচালকের সাথে একজন সহকারী, একজন যিনি আহত অবস্থায় রয়েছেন, বুকে গুলি খেয়েছেন, তার পেটে লাথি দিয়েছেন, এমনও একটি অভিযোগ তারা করেছেন। এই ছিল আমার কাছে সবশেষ। বিএসএমএমইউ হাসপাতাল থেকে জানাচ্ছিলেন সহকর্মী মোহাম্মদ ওমর ফারুক। রাজনৈতিক তর্ক বিতর্কে আওয়ামী লীগের দুর্নীতি ধামাচাপা পড়ে যাচ্ছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিদ্যুৎ খাতকে আওয়ামী লীগ অর্থ পাচারের মাধ্যম হিসাবে ব্যবহার করেছে বলেও দাবি তার। বুধবার গুলশানে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এ সময় হাসিনা সরকারের আমলে বিদ্যুৎ খাতের নানা দুর্নীতির চিত্র তুলে ধরেন স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ। বিদ্যুৎ খাতের দুর্নীতি, অনিয়ম ও টাকা পাচারের ফিরিস্তি নিয়ে বৃহস্পতিবার গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপি। সংবাদ সম্মেলনের শুরুতেই আওয়ামী লীগ সরকারের দুর্নীতির নানা চিত্র তুলে ধরা হয়। বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগের দুর্নীতি আর অনিয়ম আড়ালে চলে যাচ্ছে। ক্ষমতায় গেলে দুর্নীতিতে জড়িত সবার বিচার করা হবে বলেও জানান মির্জা ফখরুল। এরা এক ধরনের সুবিধা পেয়ে যাচ্ছে। এই কথাগুলো আমাদের বারবার বলা দরকার। এই কথাগুলো না বললে আপনার আওয়ামী লীগের যে দুর্বৃত্তায়ন এবং আওয়ামী লীগ ধ্বংস করে দিয়েছে দেশটাকে, এটাকে আমাকে যে ভাষায় বলতে যে ফোকলা করে দিয়েছে, এটা কিন্তু মানুষ আস্তে আস্তে ভুলে যাবে। এই জন্য আমাদেরকে বারবার এটা বলা দরকার। পরে বিদ্যুতের দাম বাড়ানো, জনগণের কাছ থেকে সারচার্জের নামে টাকা কাটা সহ নানা অনিয়মের চিত্র তুলে ধরেন ইকবাল হাসান মাহমুদ টুকু। তারা বুঝতে পেরেছিল এই খাত থেকে কুইক মানি বানানো যায় এবং কোনো হিসাব না দিয়ে, কারণ বিদ্যুৎটা তো হাওয়া, বিদ্যুৎ তো দেখা যায় না। এখন এই ক্যাপাসিটি চার্জ, এই ক্যাপাসিটি চার্জের কোন মেশিনের কত ক্যাপাসিটি, কে এটাকে আইডেন্টিফাই করেছে এবং সেই মেশিনগুলো এফিসিয়েন্সি কি, এগুলো সম্বন্ধে তো কেউ কোনো বিশ্লেষণ করে না, দেখেও না। সুতরাং এই ক্যাপাসিটি চার্জের নামে অনেক টাকা বের করে নিয়ে যাওয়া যায় এবং তাই বের করে নিয়ে গেছে। আওয়ামী লীগ আমলে বিদ্যুৎ খাতে দুর্নীতির কারণে ২০২৭ সাল থেকে দেশ ভয়াবহ বৈদেশিক মুদ্রা সংকটে পড়বে বলেও আশঙ্কা করা হয় বিএনপির সংবাদ সম্মেলনে। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভোটার তালিকাকে বিতর্কের ঊর্ধ্বে রাখতে সব ভোটারের তথ্যই যাচাইয়ের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। ২০ জানুয়ারি শুরু হয়ে বাড়ি বাড়ি গিয়ে এই কাজ চলবে ৩০ জুন পর্যন্ত। এছাড়া তাদের দেয়া খসড়া তালিকা অনুযায়ী ১৮,৩৩,০০০ বেড়ে দেশে মোট ভোটার এখন ১২,৩৬,০০,০০০।
সংসদ নির্বাচনের আগে সবচেয়ে বড় কাজ সঠিক ভোটার তালিকা তৈরি। হাবিবুল আউয়াল কমিশনের দেয়া সর্বশেষ তালিকায় ভোটার ছিল 12,18,5 বৃহস্পতিবার দেয়া খসড়া অনুযায়ী ভোটার বেড়েছে 18,33,352 জন। এতে দেশে মোট ভোটার এখন 12,36,83,512। খসড়া তালিকায় পুরুষ ভোটার 6,33,30,103 জন এবং নারী ভোটার 6,03,52,414 জন। আর প্রবাসী থেকে নিবন্ধিতের সংখ্যা 13,151। এছাড়া 2রা মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের কথাও জানিয়েছে ইসি। আমাদের ভোটার সংখ্যা 12,36,83,512। এই বছরে আমাদের ভোটার সংখ্যা বৃদ্ধির পরিমাণ 18,33,352। ভোটার সংখ্যা বেড়েছে 1.5% আনুমানিক। আগের করা তালিকা নিয়ে বিতর্ক থাকার প্রশ্নে কমিশনার সানোয়াল্লাহ জানান, সেই সমস্যা সুরাহা করতে যাচাই করা হবে সব ভোটারের তথ্য। খসড়া প্রকাশ করছি মানে একজনের তথ্য আমরা লুকাচ্ছি না, সবার তথ্য প্রকাশ্যে আছে। সো প্রত্যেকেই কিন্তু আন্ডার স্ক্রুটিনি, ইন্ডিভিজুয়াল ভোটার দ্বারা এবং এলাকার মানুষ দ্বারা। পাশাপাশি আমরা যখন বাড়ি বাড়ি যাব, আমরা প্রত্যেকটা যাচাই করে দেখব। আর বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই 20 জানুয়ারি শুরু হয়ে চলবে 30 জুন পর্যন্ত। প্রয়োজনীয় নির্বাচনের আগে ভোটার তালিকা নিয়ে অধ্যাদেশ জারি হবে বলেও জানান তিনি। যদি দেখি যে একটা উল্লেখযোগ্য সংখ্যক ভোটার বয়প্রাপ্ত হয়ে গেছেন ভোটের আগে, তাহলে প্রয়োজনে অর্ডিন্যান্স জারি করে তাদেরকে ভোটার তালিকায় সন্নিবেশ করা যায় কিনা এই সম্ভাবনাটা আমরা যাচাই করে দেখব। খসড়া এই তালিকা নিয়ে দাবি আপত্তি গ্রহণের শেষ দিন 17 জানুয়ারি, যার নিষ্পত্তি হবে 30 জানুয়ারির মধ্যে। এই কমিশন দায়িত্ব গ্রহণের পরে মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 43তম বিসিএস এর গেজেট থেকে বাদ পড়ার কারণ জানেন না 227 জন বঞ্চিত প্রার্থী। এই বঞ্চিতের ঘটনা 24-এর চেতনার সাথে সাংঘর্ষিক বলছেন তারা। বিশেষজ্ঞরা বলছেন, কারো বিরুদ্ধে ফৌজদারি মামলা না থাকলে চাকরি থেকে বাদ দেওয়াটা অমানবিক। এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয় বলছে, কেউ চাইলে পুনর্বিবেচনার আবেদন করতে পারবে। বিসিএস সহ অন্য সরকারি চাকরি হওয়ার পরও পতিত আওয়ামী লীগের 16 বছরের শাসনামলে ভেরিফিকেশনের নামে বহু প্রার্থীকে বাদ দেয়া হয়। 2023 সালে 43তম বিসিএস এর সব প্রক্রিয়া শেষ করে 2805 জনকে নিয়োগের সুপারিশ করে পাবলিক সার্ভিস কমিশন। এরপর যাচাই বাছাই শেষে গত 15 অক্টোবর 2064 জনকে চূড়ান্তভাবে নিয়োগ দিয়ে প্রথম গেজেট প্রকাশ করা হয়। কিন্তু 30 ডিসেম্বর নতুন করে আরও 168 জনকে বাদ দিয়ে 1896 জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দেয়া হয়। আমরা প্রথমবার যখন গেজেটে যখন আমাদের সেকেন্ড গেজেটের নাম যখন আসে, আমরা আমাদের নাম যখন দেখলাম আমাদের নাম নেই, আমরা কেউ কল্পনাও করতে পারিনি। আমরা একাধিকবার এই নামগুলো আমরা পড়েছি, আমরা এতটাই বিস্মিত ছিলাম। আগামী 5 জানুয়ারির মধ্যে গেজেটে অন্তর্ভুক্ত করে 15 জানুয়ারিতে চাকরিতে যোগদানের দাবি জানিয়েছেন বঞ্চিতরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা। এ সময় তারা জানান, বাদ পড়াদের কারোরই রাজনৈতিক সংশ্লিষ্টতা ছিল না। আমরা কেন গেজেট বঞ্চিত হলাম, বা আমরা গেজেটে একবার অন্তর্ভুক্ত হয়ে আবার কেন আমি একজন মানুষকে ফাঁসি দিতে গেলেও সে তার অপরাধ সম্পর্কে জানে, আমি কেন জানি না যে আমি কেন বঞ্চিত হয়েছি। বিশেষজ্ঞরা বলছেন, চাকরির ভেরিফিকেশনে কারো নামে ফৌজদারি মামলা আছে কিনা, কেউ অপরাধী কিনা, শুধু সেটি দেখা উচিত। এসব বঞ্চিতদের দ্রুতই গেজেটে অন্তর্ভুক্ত করা উচিত। মানে চাকরি প্রত্যাশীর বিরুদ্ধে যদি কোনো রাষ্ট্রীয় ফৌজদারি মামলা না থাকে, কোনো অপরাধ না থাকে, কোনো খুনের মামলা না থাকে, তাহলে অবশ্যই তাদের মেধা এবং যোগ্যতার বিচার করা উচিত। কারণ আমরা মেধা এবং যোগ্যতাটাকে আফোল্ড করার জন্যই, আমরা মানে নিশ্চিত করার জন্যই কিন্তু আমাদের এই বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে। এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয় বলছে, কেউ আবেদন করলে পুনর্বিবেচনা করা হবে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাঙামাটির নানিয়ারচরে সেনাবাহিনীর সঙ্গে গোলাগুলিতে এক ইউপিডিএফ সদস্য নিহত হয়েছেন। এ সময় উদ্ধার করা হয়েছে বেশ কয়েকটি অস্ত্র। ভোরে উপজেলার প্যারাছড়া এলাকায় এই ঘটনা ঘটে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্যারাছড়া এলাকায় ইউপিডিএফ এর গোপন আস্তানায় অভিযান চালায় সেনাবাহিনী। এ সময় সন্ত্রাসীরা সেনাবাহিনীকে লক্ষ্য করে গুলি ছোড়ে।
সেনাবাহিনীও পাল্টা গুলি ছুড়লে এক ইউপিডিএফ সদস্য গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হন। এ সময় বেশ কিছু সন্ত্রাসী আহত অবস্থায় জঙ্গলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে একটি অ্যাসল্ট রাইফেল, মেশিনগানের 2 রাউন্ড গুলি, 90 রাউন্ড রাইফেলের গুলি, একটি ওয়াকি-টকি সেট ও 12টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পালিয়ে যাওয়াদের ধরতে অভিযান চলছে। অবশেষে জাতীয় কবির রাষ্ট্রীয় স্বীকৃতি পেলেন কাজী নজরুল ইসলাম। 1972 সালের 4 মে বাংলাদেশে আসার তারিখ থেকে তাকে জাতীয় কবি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়, গত 5 ডিসেম্বর উপদেষ্টা পরিষদের সভায় কাজী নজরুলকে জাতীয় কবি ঘোষণা করে প্রস্তাব অনুমোদন করা হয়। উপদেষ্টা পরিষদ জনগণের প্রত্যাশা অনুযায়ী কবির দেশে ফিরে আসার তারিখ থেকে এই স্বীকৃতি দেওয়ার প্রস্তাব অনুমোদন করে। কাজী নজরুল ইসলামকে 1972 সালের 24 মে কলকাতা থেকে সরকারি উদ্যোগে সপরিবারে ঢাকায় আনা হয় এবং তার বসবাসের জন্য ধানমন্ডির 28 নম্বর সড়কের 330B বাড়িটি বরাদ্দ দেওয়া হয়। 1976 সালের জানুয়ারিতে বাংলাদেশ সরকার কবিকে নাগরিকত্ব প্রদান করে। একই বছরের 21 ফেব্রুয়ারি তাকে 21শে পদকে ভূষিত করা হয়। ফরিদপুরে ব্যাটারির সীসা তৈরির কারখানায় বিস্ফোরণে 3 শ্রমিক দগ্ধ হয়েছেন। বিকালে মধুখালী উপজেলার পরীক্ষিতপুর এলাকায় ভলভো ব্যাটারির সীসা কারখানায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ব্যাটারি তৈরির জন্য সীসা প্রস্তুত করার সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে দগ্ধ হন 3 শ্রমিক। তাদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে। প্রাথমিক চিকিৎসা শেষে আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। দগ্ধ 3 জনের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের শরীরের 65 থেকে 75% পুড়ে গেছে। তবে বিস্ফোরণের কারণ জানাতে পারেনি কারখানা কর্তৃপক্ষ। নতুন বছরের প্রথম মাসেও অপরিবর্তিত থাকবে এলপিজি সিলিন্ডারের দাম। ভোক্তা পর্যায়ে 12 কেজির সিলিন্ডার কিনতে খরচ হবে আগের মতো 1455 টাকায়। বৃহস্পতিবার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানায় নিয়ন্ত্রক সংস্থা বিইআরসি। বিইআরসির চেয়ারম্যান জানান, কাঁচামালের দাম কমলেও ডলারের দাম 2 টাকা বাড়ায় এলপিজির মূল্যে প্রভাব পড়েনি। এর আগে গত ডিসেম্বরেও 12 কেজি এলপিজির দাম একই ছিল। তবে অটো গ্যাসের দাম কমিয়েছে বিইআরসি। জানুয়ারি মাসে ভোক্তা পর্যায়ে অটো গ্যাসের মূসক সহ দাম 3 পয়সা কমিয়ে প্রতি লিটার 66 টাকা 78 পয়সা নির্ধারণ করা হয়েছে। এলপিজির বাজার নিয়ন্ত্রণে জেলা পর্যায়ে মনিটরিং জোরদার করা হবে বলে জানিয়েছেন বিইআরসির চেয়ারম্যান। এদিকে গেল বছর 4 দফা কমেছিল এলপিজি ও অটো গ্যাসের দাম, আর বেড়েছে 7 দফা। আইন প্রয়োগের যে পরিবেশ সেটির বিষয়, এ বিষয়ে আপনারা জানেন যে যেহেতু আমাদের নিজেদের লোকবল নেই, আমরা এই বিষয়ে নির্ভর করি জেলা প্রশাসনের উপরে এবং ভোক্তা অধিকার অধিদপ্তরকে আমরা রিকোয়েস্ট করি টু প্রোভাইড সাপোর্ট। নির্ধারিত দাম বিক্রি হচ্ছে কিনা আমরা ইতিপূর্বে জেলা প্রশাসকদের পত্র দিয়েছিলাম, তাদেরকে 2-1টা জায়গায় তারা কিছু কাজ করেছেন। সুস্থ হয়ে আবারও বনে ফিরে গেছে বন্য হাতিটি। মানুষের ভালোবাসা ও বন বিভাগের তৎপরতার কারণে 3 দিনেই সুস্থ হয়ে ওঠে এশিয়ান বন্য হাতিটি। এদিকে মানুষ ও হাতির দ্বন্দ্ব নিরসনে কাজ করছে পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের এলিফ্যান্ট রেসপন্স টিম। রাঙ্গামাটির লংগদু উপজেলার প্রত্যন্ত অঞ্চলে রোববার দেখা মিলে অসুস্থ বন্য হাতির। শরীরে একাধিক স্থানে আঘাতের কারণে হাতিটির চলাফেরাও সীমিত হয়ে পড়ে। খবর পেয়ে হাতিটির সুরক্ষায় কাজ শুরু করে এলিফ্যান্ট রেসপন্স টিম। সুরক্ষায় সার্বক্ষণিক পাহারার ব্যবস্থা করে সদস্যরা। এখানে লোকজনের মোটামুটি বেশ সহযোগিতা করছে। আসলে হাতির প্রতি কেউ অত্যাচার করে নাই, বা হাতি এখন ডাক্তাররা ওনারা আসছে চিকিৎসা করছে, তা হাতি এখন মোটামুটি ভালো আছে। মানুষের দ্বারা হাতির কোনো ক্ষতি হয়েছে, মানুষ হাতিকে সবসময় সেভ করে রাখে এবং সবসময় হাতিকে নিরাপদে রাখে। মঙ্গলবার চট্টগ্রামের ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের মেডিকেল অ্যান্ড সার্জারি বিভাগের একদল চিকিৎসক হাতিটির চিকিৎসা শুরু করে। জঙ্গলে থাকা হাতিকে চেতনানাশক ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে দেয়া হয় চিকিৎসা।
বুকে একটা, পায়ে একটা এবং গালে একটা। কীভাবে ইঞ্জুরি উঠেছে বলা কঠিন, তবে ডিপ উন্ড ছিল, বেশ ডিপ উন্ড ছিল। যেহেতু ডিপ উন্ড ছিল, আমরা অ্যান্টিবায়োটিক এবং সঙ্গে তাকে পেনকিলার দিয়ে ছেড়ে দিয়েছি। অসুস্থ হাতি সুস্থ করার পাশাপাশি পাবলাখালী রেঞ্জে থাকা হাতির সার্বিক সুরক্ষায় কাজ করছে বন বিভাগ। হাতি ও মানুষের দ্বন্দ্ব নিরসনে গড়ে তোলা হয়েছে এলিফ্যান্ট রেসপন্স টিম। প্রত্যন্ত অঞ্চলে এসে এই হাতিটাকে ট্রাঙ্কুলাইজ করে চিকিৎসার ব্যবস্থা করে হাতি এখন দিব্যি সুস্থ আছে। তাদের সর্বোচ্চ চেষ্টা অনুযায়ী এই হাতিকে ট্রিটমেন্ট করা হয়েছে। সকলকে সচেতন হওয়ার জন্য আমরা এখানে ভবিষ্যতে আরও ক্যাম্পেইন করে যাব, যাতে হাতিকে কোনোভাবে কেউ বিরক্ত না করে। পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের আওতাধীন পাবলাখালী রেঞ্জে বন্য হাতি রয়েছে 13টি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এর সাথে শেষ করছি আজকের বিরতিহীন রাত 9টায় বাংলাদেশ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।